হঠাৎ করে ও লক্ষ্য করে পেছনের ওই গাছের দূরের থেকে, যে 10 হাত দূরে যে তাল গাছটা ছিল, সেখান থেকে ওপর থেকে কোনো বাড়ির মোটর দিয়ে যদি ছাদের ওপর থেকে জল পড়ে, যখন মোটরটা ট্যাঙ্কি ফুল হয়ে যায়, সেরকম জোরে জল পড়ছে। সৃজন হঠাৎ করে ঘাবড়ে যায় যে গাছের ওপর থেকে এত জোরে জল পড়ছে। মনে হচ্ছে পেছনে কেউ একজন হাঁটছে বউয়ের চুলের খোপার উপরে গন্ধ শোকার মতো করে, মানে যেদিকে রুমা যাচ্ছে তার ঠিক পেছন পেছন এইভাবে দেখতে দেখতে যাচ্ছে, মানে ওর চুলের গন্ধটা সে নিচ্ছে। যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, দেশি গপ্পের আসলে সবাইকে স্বাগত। আজকেও একটা আমরা নতুন লোকেশনে নতুন ঘটনা নিয়ে এসেছি। তার আগে জায়গাটা আমরা দেখাবো প্রতিদিনের ন্যায়, তারপরে আমরা ঘটনাটা বলবো। এই দিকটা দেখাতে বলবো। এইটা হচ্ছে একটা প্রাচীন শ্মশান, মানে এই শ্মশানটার বয়স প্রায় 200 বছর হবে, তারও বেশি হতে পারে। আমার বাড়ির থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তো জায়গার নাম আমি আর বলবো না, যেহেতু আমি আগেই বলেছি জায়গার নাম বললে ব্যাপারটা এখানে অনেক লোক আসে, ভিড় করবে, আর এই অঞ্চলের যারা মানুষ সেটা চাইবে না তাদের অঞ্চলে কোনো অশৃঙ্খলা বা সৃষ্টি হোক। তো এদিকে আমি একটু এগিয়ে আসতে বলবো। এইটা শ্মশানেরই জায়গা। তো এই জায়গা, এই গাছের এখান থেকে শুরু করে সামনের ওটা শ্মশান, এই পুরো অঞ্চলটা শ্মশানের জায়গা। তো এখন বর্তমানে যেহেতু এখানে হয় না, আমাদের এখন আরেক জায়গায় ভালো জায়গা হয়েছে যেখানে ইলেকট্রিকের ব্যবস্থা হয়েছে। তো এই জায়গায় মানুষ আনে না, আর আনলেও খুব একটা ওই বছরে একবার বা দুবার এরকম আসে। তো এই জায়গাটা সেরকম একটা জায়গা। তো এই জায়গাটা যথেষ্ট ভয়ের ঘটনা এখানে রয়েছে। সেই ঘটনা আমরা আজকে বলছি না, আমরা আমাদের আরেকটা ঘটনা আজকে বলবো। তো সেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে বেহালার ঠাকুরপুকুর থেকে সৃজন যদি ভিডিওটা দেখে তাহলে তুমি কমেন্ট করো, আরও ঘটনা তুমি পাঠাও আমাদেরকে। এবার সৃজনের ঘটনাটা আমি এখন বলবো। সৃজনের বয়স হচ্ছে 27 থেকে 28 বছর হবে। আর সৃজন জিপ্টোতে কাজ করে, গ্রোসারি আইটেম যেখানে ডেলিভারি হয় সেই জিপ্টোতে ও কাজ করে। যেভাবে আমাকে ভয়েস করে পাঠিয়েছে আমি সেভাবে বলার চেষ্টা করব। সৃজনের যখন ওদের বেহালার একটা জিপ্টোর একটা নতুন স্টোর ওপেন হয়, এবং সেখানে ঠিক পুজোর আগে সময়টা, ওখানে ওর কাজের খুব চাপ ছিল। মানে সকাল থেকে কাজ করছে এবং প্রায় ভোর হয়ে যাচ্ছে ও কাজ করছে। এবং ও যেটা জানালো যে 2000 টাকা, 43টার বেশি অর্ডার মারলে তখন প্রায় 2000 টাকার মতো আর্নিং হচ্ছে। যার জন্য সৃজন ভাই হবে বা দাদা হবে, আমি ভাই বলে বলছি, তো ও সারাদিনই কাজ করছে এবং অর্ডার দিচ্ছে। তো এমন একদিন হঠাৎ করে ওর প্রায় রাত 1:30 মতো বাজে। আর বেহালা এদিকে যেহেতু শহর অঞ্চল, ঠাকুরপুকুর এদিকে প্রায় সারা রাতই অর্ডার পাওয়া যায় মনে হয় আমার। তো ওর অর্ডার একটা এসছে যে প্রায় রাত তখন 2টো বাজবে, 2টো বাজেনি, ওর অর্ডারটা এসছে, একটা লোকেশান এসছে। সেই লোকেশানে ও যখন দেখে গেছে, যাওয়ার পরে দেখছে যে লোকেশানটা অনেকটা শুনশান, যেরকম আমরা দাঁড়িয়ে আছি হয়তো এরকম হতে পারে, এরকম শুনশান জায়গায় আস্তে আস্তে লোকেশান ম্যাপটা নিয়ে গেছে। যাওয়ার পরে ও যে কাস্টমারটা, সেখানে ওই অ্যাপের মধ্যে যে কাস্টমারের নাম্বার থাকে সেখানে ও কল করতে থাকে। তো প্রথমত 4-5 বার কল করাতে ওই কাস্টমার কোনো রেসপন্স করে না। তো যেহেতু ও আবার হেল্পলাইনে অফিসে ফোন করে, অফিসে সেই সময় কোনো রকম উত্তর দেয় না। যারা ডেলিভারি করে তারা হয়তো জানে, যদি অফিস থেকে কোনো হেল্পলাইনে কিছু না বলে বা ও নিজে থেকে ক্যান্সেলও করতে পারে না। একটা ডেট পেছানো যেতে পারে, কিন্তু নিজে থেকে ক্যান্সেল করতে পারে না। ক্যান্সেল করতে হলে ওটিপি দিতে হবে, এরকম অনেক নিয়ম আছে ডেলিভারি। এরকম একটা পরিস্থিতিতে সে পড়ে যায় ফাঁকা রাস্তায়, এবং সে এরকম জায়গায় দাঁড়িয়ে বাইকটা স্ট্যান্ড দিয়ে সে একের পর এক কল করতে থাকে। তখন ফোনটা ধরে বলে যে এরকম কোথায় আপনি, আমি তো লোকেশানে, আপনার যে লোকেশান সেই লোকেশানে এসেছি। তো ওদিক থেকে যে কাস্টমারটা থাকে সে বলে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসছি। এই কথাটা বলার পরে সৃজন আবার দাঁড়িয়ে থাকে। তো যথারীতি কেউই আসে না। সৃজন তখন ভাবে কি ব্যাপার, এত দেরি হয়ে যাচ্ছে 10-15 মিনিট। এবার সৃজন ওখানে পাশেই দাঁড়িয়েও দেখে ওর থেকে প্রায় 10 হাত দূরে একটা বড় তাল গাছ আছে। মানে যে তাল গাছ ও নাকি আগে দেখেনি, এত বড় তাল গাছ হয়, কিন্তু তাল গাছটা অস্বাভাবিক লম্বা, এবং ওর পাতাগুলো এমনভাবে ঝাঁকড়ে রয়েছে মনে হচ্ছে মাকড়সার জাল যদি পাতার উপর দিয়ে করতে করতে ঘিরে ধরে। তাল গাছের উপরটা ঠিক এতটা নির্জনভাবে লাগছে যে মনে হচ্ছে কোনো মাকড়সার জাল করে রেখেছে। ও সৃজনের একটু ভয় লাগে, ও তবুও আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে। সেই 10 মিনিট হয়ে গেছে, এখনও আসছে না। রাত প্রায় তখন 2টো বাজে। তো ফোন যদি ধরে না, হঠাৎ করে ও লক্ষ্য করে পেছনের ওই গাছের দূরের থেকে, যে 10 হাত দূরে যে তাল গাছটা ছিল, সেখান থেকে ওপর থেকে কোনো বাড়ির মোটর দিয়ে যদি ছাদের ওপর থেকে জল পড়ে, যখন মোটরটা ট্যাঙ্কি ফুল হয়ে যায়, সেরকম জোরে জল পড়ছে।
সৃজন হঠাৎ করে ঘাবড়ে যায় যে গাছের উপর থেকে এত জোরে জল কী করে পড়ে, মানে অতটা জোরে পড়ছে না কিন্তু পড়ছে। আর ও ভাবে কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে, ও আর একটু সরে যায় গাছটা থেকে, মানে গাড়িটা নিয়ে আর একটু কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ায়। এবার তখন হঠাৎ করে ওই গাছের উপর থেকে নাকি একটা মহিলা চাঁদের আলো, দুর্গাপুরের সময় আমরা জানি তখন আলোটা চাঁদের আলো মতো থাকে, পরিষ্কার থাকে, হঠাৎ করে মুখ বের করে করে ওই ওই বলে পেছন থেকে ওরকম ডাকে। এরও প্রথম দিকেও বুঝতে পারে না যে কোথার থেকে ডাকছে ডাকটা। ও যখন ঘুরে একটুখানি ভালো করে দেখার চেষ্টা করে তখন দেখে গাছের উপর থেকে, আমি এই গাছটা দেখাতে বলবো, এটা নারকেল গাছ, কিন্তু মনে করো এটা তাল গাছের মতো যদি হতো, চারিদিকে ঝাঁকড়ানো হতো, তাহলে ওই গাছের উপর থেকে যদি কেউ ডাকে ওই করে হঠাৎ করে ও তাকায় এবং চাঁদের আলোয় মুখটা এত বিচ্ছিরি লাগে যে পিলে চমকে যাবে। তো সৃজনের খুব প্রচণ্ড ভয় পেয়ে যায়, ও ঘাবড়ে যায় যে কি ব্যাপার। তো এরকম করে ও আর ওই মালপত্র যা ছিল ও ওখানে ফেলে গাড়িটা কোনো রকমে ঘুরিয়ে কোন রাস্তাতে যাচ্ছে সে রাস্তা ওর দেখার দরকার নেই, ও গাড়ি চালিয়েছে। প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পরে যখন একটা লোকালয়ে পৌঁছেছে, কিছু লোক দেখেছে ও, তো ওখানে ব্রেক মেরে দাঁড়িয়ে বলছে, হাঁপাতে হাঁপাতে বলছে, দাদা আমি এরকম অমুক জায়গায় গেছিলাম, ফাঁকা রাস্তার ওখানে আমার একটা অর্ডার ছিল, তো ওখানে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। তো ওখানকার লোকগুলো বলে যে তুমি ওখান থেকে বেঁচে ফিরেছো, তোমার ভাগ্য ভালো, দিনের বেলা নাকি ওই রাস্তায় কোনো লোক যায় না, আর তুমি রাত্রেবেলা অর্ডার দিতে গেছো, ওখানে কোনো অর্ডারই থাকার কথা না, বা কোনো মানুষ থাকে না যে তারা অর্ডার দেবে। তো সৃজন আমাকে এই ঘটনাটা ভয়েস করে পাঠিয়েছে, আর সৃজন বলেছে ওনার সৃজনের নাম এবং কি কাজ করে সেটা বলা যেতে পারে, সেই জন্য আমি বললাম। তো সৃজন ঠাকুরপুকুরে থাকে। তো এই হচ্ছে সৃজনের ঘটনা। এবার তোমাদের ঘটনা যদি এরকম থাকে তোমরাও আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাও, ভয়েস করে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে তোমরা ঘটনাগুলো পাঠাও, আমি চেষ্টা করবো এরকম ভয়ানক লোকেশানে গিয়ে ঘটনা বলবো। আর এই ঘটনার সঙ্গে আমি আরেকটা আমার যে ঘটনা সেটা বলবো। ঘটনাটা তাহলে শুরু করা যাক। এই ঘটনাটা আমারই কালেক্ট করা, আমার এক পরিচিতের সঙ্গে ঘটেছিল, পরিচিতর আত্মীয়র সঙ্গে ঘটেছিল। তো ঘটনাটা আমি বলছি। এটা হচ্ছে মহাদেবপুর নামক একটা জায়গা, সেই জায়গাটা একটু গ্রাম অঞ্চল টাইপের। তো সেখানে তাদের নাম আমি বলছি না, যেহেতু কেসটা এখনও চলছে, কেসটা যখন মিটে যাবে তখন আমি তোমাদেরকে ঘটনাটা পুরোটা বলবো। এখন যতটুকু আমি জেনেছি ততটুকু আমি তোমাদেরকে বলছি। ঘটনাটা হচ্ছে মহাদেবপুরের সুদেব নামক এক ব্যক্তির ঘটনা। ব্যক্তি কেন বলছি, তার বয়স প্রায় 28 থেকে 30 বছর পর্যন্ত মতো হবে। আর সেই ব্যক্তিরা হচ্ছে কাঁসার ব্যবসা করে, এই যে পিতল বা কাঁসার যে জিনিসপত্র বানায় তার একটা ব্যবসা আছে ছোট। এবার যেহেতু ওনার বিয়েটা একটু দেরিতেই হয়েছে, প্রায় 29 বছরের কাছাকাছি চলে গেছে, দেখাশুনো করে ওনার একটা সদ্য বিয়ে হয়েছে, 2 মাস 2.5 মাস হবে। এবার ঘটনাটা ঘটেছে বিয়ের ঠিক 2 সপ্তাহ পরে। যার সাথে বিয়ে হয়েছে তার নাম আমরা রুমা ধরে নিচ্ছি, মেয়েটার নাম আমরা প্রকাশ করছি না, কিন্তু যার ঘটনা সে সুদেব, মহাদেবপুরে তার বাড়ি। তো রুমার সাথে ওর বিয়ে হয়েছে। বিয়ের প্রায় 2 সপ্তাহ পরে মানে তাদের একটা নিমন্ত্রণ আসে। সুদেব যে ছিল তার এক ছোটোবেলার বন্ধু তাদের দুজনকে ইনভাইট করে তার বাড়িতে রাত্রিবেলা খাওয়ার জন্য। নতুন বিয়ে হলে অনেক সময় বন্ধুরা বন্ধুদেরকে নিমন্ত্রণ করে বাড়িতে আয় ঘুরে যায়। তো যথারীতি তারা সেই রকম একটা দিন সন্ধ্যার দিকে 7-8টার দিকে গেছে সেই বন্ধুর বাড়ি, এবং সেই বন্ধুর বাড়িতে যখন তারা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া আড্ডা গল্প হয়েছে, গল্প হওয়ার পরে তারা যখন ফিরবে প্রায় রাত 10টা 10:30 বাজে, দিনটা মঙ্গলবার ছিল। এবং এটা ওদের ওখানে মহাদেবপুর থেকে আসার পথে, তার বাড়িতে আসার পথে একটা ফাঁকা রাস্তা পড়ে। ফাঁকা রাস্তায় মানে ওই অঞ্চলের যা নোংরা আবর্জনা পৌরসভার গাড়ি তো এখন ঢুকে গেছে, পৌরসভার গাড়িতে করে এনে রাস্তার 2 পাশে ফেলে দেয়, এবং মাঝখানের পাকা রাস্তা কিছুটা মানে যাওয়া আসা করে, গাড়িটা যাওয়া আসা করে। তো ওর ওটা চেনা রাস্তা, মানে ওই বাজারে যেতে গেলে ওই রাস্তার উপর দিকে যেতে হবে, বা কোথাও যেতে হলে ওই রাস্তার উপর দিয়ে যেতে হবে, চেনা রাস্তার উপর দিয়ে। যখন ওরা ফিরছে হঠাৎ করে রুমা ফিল করে একটা টান অনুভব করলো ওনার চুলের খোপায়। রুমার চুল বাঁধা ছিল, চুলের টানে একটা টান অনুভব করে। তখন রুমা হঠাৎ করে দেখে যে চুলটা খুলে গেছে। তো রুমা একটু আশ্চর্য হয়, হঠাৎ করে চুলটা বাঁধা ছিল খুলে গেছে। এবার রুমা প্রথম দিকে ভাবে যে গাড়ি চলছিল, যেহেতু গাড়ির হাওয়াটা লেগেছে চুলে, যার জন্য চুলের খোপাটা খুলে গেছে। তো এটা ভেবে রুমা আর কিছু বলে না, যথারীতি সুদেব আর রুমা ওরা গাড়ি চালিয়ে বাড়িতে ফেরার পরে হাত পা ধুয়ে ঘুমাতে যায়। এবার ওরা ঘুমিয়েও পড়ে। ঘুমানোর পরে হঠাৎ করে সুদেব স্বপ্ন দেখে যে ওনার বউয়ের মুখটা হঠাৎ করে একটু ভয়ানক আকার হয়ে যাচ্ছে, স্বপ্নের মধ্যে দেখে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওনার বউ হাঁটছে, মনে হচ্ছে পেছনে কেউ একজন হাঁটছে ওর বউয়ের চুলের খোপার উপরে গন্ধ শোকার মতো করে, মানে হয় না অনেক সময় মেয়েদের চুলের গন্ধ সুন্দর সেন্ট বেরোয়, তো এরকম ওর পেছনে যেদিকে রুমা যাচ্ছে তার ঠিক পেছন এইভাবে বেঁকতে যাচ্ছে, মানে ওর চুলের গন্ধটা সে নিচ্ছে। এই স্বপ্ন দেখে সুদেব একদম লাফ দিয়ে উঠে বসে,
উঠে বসে যে ওর বাজে স্বপ্ন এবং পাশে দেখে যে রুমা নেই। তখন সুদেব বলে কোথায় গেল। সুদেব প্রথমে ভাবে যে বাথরুমের দিকে গেছে, যে বাথরুমে গেছে, তো ও কিছুক্ষণ অপেক্ষা করে শুয়ে বাথরুম থেকে আসার। তারপরে দেখে বাথরুম থেকে আসছে না। তখন সুদেব উঠে গিয়ে বাথরুমের দরজায় নক করাতে দরজাটা খুলে যায়, দেখে যে বাথরুমেও নেই। সুদেব ভাবে এত রাতে কোথায় গেছে। এবার সুদেব রুমের থেকে বেরিয়ে বাইরে যেখান থেকে আমাদের মানে ওদের বাইক তোলা হয় ওই দরজার ওখানে, গেটের ওখানে দেখে যে রুমা চুপচাপ বসে আছে সামনের দিকে মুখ করে, আর বিড়বিড় করে মনে হলো যে কোনো গান টাইপের করছে। তো সুদেব পেছন থেকে বলে, কী গো তুমি এখানে বসে আছো? তো প্রথম দিকে সাড়া দেয় না। তারপরে আবার সুদেব বলে, কী গো তুমি এখানে বসে আছো? তখন বলে, তুমি যাও ঘরে, আমি যাচ্ছি। এই কথাটা রুমা বলে। সুদেব পাশে গিয়ে গায়ে হাত দেয়, দিয়ে বলে, আরে চলো ঘরে চলো, কী হয়েছে, মন টন খারাপ করছে নাকি বাড়ির জন্য? তা সুদেব রুমা তখন কোনো উত্তর না দিয়ে বলে, ঠিক আছে চলো ঘরে চলো, আমি যাচ্ছি। এই কথা বলে উঠে সুদেবের দিকে না তাকিয়ে ঘুরে একদম রুমে চলে আসে। তো এসে শুয়ে পড়ে। আবার ওই দিনটা এইভাবে কেটে যায়। দ্বিতীয় দিন রুমার বিহেভিয়ার একটু চেঞ্জ, বিরক্তি দেখাচ্ছে সব কিছুতে। যেহেতু ওরা দুজনেই থাকে আর সুদেবের সেইভাবে কোনো আত্মীয় নেই ওই বাড়িতে, তো দুজনেই থাকে, আর বোনের বাড়িগুলো দূরে, তো রুমাকেই রান্না করতে হচ্ছে। তো রুমা প্রথম সকাল থেকে উঠে একটা খিটখিটে ব্যবহার আর বাজে টাইপের ব্যবহার করছে। এবার যখন সন্ধে হয়েছে ওই দিন, তখন রুমা বলে যে, হ্যাঁ গো একটা কাজ করে দেবে? বলে কি? বলে আমার জন্য 2 প্যাকেট একটা অমুক সিগারেটের কোম্পানির নাম বলে, যে এই সিগারেট এনে দেবে। তখন সুদেব একদম চমকে যায়, যে সিগারেট? তুমি কি সিগারেট খাও? বিয়ের আগে তো বলোনি। বলছে, হ্যাঁ খাই আর কি, অনেক দিন আগে খেয়েছিলাম, আজকে একটু ইচ্ছা করছে, বহুদিন খাই না। তখন বলছে ঠিক আছে বলে সুদেব চলে যায়। তো যথারীতি সিগারেট এনে দেয়। এবার সিগারেটটা যখন রুমা খাচ্ছে, রুমার একটা ছেলে যেভাবে সিগারেট খায়, মানে চেয়ারে বসে একটা পায়ের উপরে পা তুলে দিয়ে এইভাবে সিগারেটটা টান দিচ্ছে। এটা দেখে সুদেবের খুব ক্রিপি লাগে ব্যাপারটা, যে কি ব্যাপার, তুমি খাও এরকমভাবে কেন খাচ্ছ? তো যথারীতি এখানে দুটো কথা হয়, রুমা একটু রেগে যায়, কেন তোমার প্রবলেম আছে, এইসব উল্টোপাল্টা 2-4টে কথা বলে আবার চলে যায়। তারপরে সেই দিন আবার রাত হয়ে যায়। সুদেব আবার ওরকম একটা বাজে স্বপ্ন দেখে যে রুমার সঙ্গে কোনো একটা পুরুষ বিছানায় রয়েছে। আর সুদেব মানে স্বপ্নে দেখে সুদেব কোথাও থেকে এসে ঢুকছে, হঠাৎ করে দেখে কোনো একটা পুরুষ রুমার সঙ্গে বিছানায় রয়েছে। এবার এটা দেখে ওর আবার ঘুম ভেঙে যায়। মানে ঘুম ভেঙে যাওয়াতে সে আবার রুমাকে ডাকাডাকি করে, রুমা সারা দেয় না, ঘুমাচ্ছে। তো এইভাবে দ্বিতীয় দিন কেটে যায়। তৃতীয় দিনও সারাদিন কাটে। ঠিক রাত হলে সুদেব এরকম বাজে বাজে স্বপ্ন দেখে। একদিন কি হয়েছে, রুমা হঠাৎ করে রাত্রিবেলা উঠে সুদেবকে ডাকছে যে ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আর সুদেব উঠে বসে পড়ছে। কী হয়েছে? বলছে, এক্ষুনি না আমার এই বাম সাইডে বিছানার উপরে কেউ একজন আমার পাশে বসেছিল। আমি ঘুমের মধ্যে হঠাৎ ফিল করলাম কেউ একজন বসে আমার গায়ে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, চুলে হাত দিচ্ছে। বলছে, কি বলো তুমি, ভুলভাল স্বপ্ন দেখে হয়তো। বলছে, না আমি ফিল করলাম, আমি হঠাৎ করে চোখ খোলাতে দেখলাম একটা সরে যাওয়ার মতো ছায়ামূর্তি। উঠে লাইট টাইট জ্বালিয়ে ওরা আবার কিছুক্ষণ গল্প করে বলছে তোমার মনের ভুল। কিন্তু সুদেবের মনের মধ্যে একটু মানে ভয় গেঁথে যায়, যে এই 2-3 দিন ধরে আমি কন্টিনিউয়াস একটা স্বপ্ন দেখছি যে কেউ একজন আমার স্ত্রীর সঙ্গে মানে যেটা খারাপ ব্যবহার বা খারাপ স্পর্শ টাচ করছে, সেটা আবার রুমা ফিল করলো। এবার ওদেরকে একটুখানি ভয় লাগে। ভয় যখন লাগে, পরের দিন ওরা ভাবে যে এটা লোকাল আমাদের যে গ্রামের মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়ে আসবো, এবং একটু ফুল জল ওখান থেকে ঠাকুরমশাইকে বলবো আমাদের মাথায় একটু ঠাকুরের জল ছিটিয়ে দেওয়ার জন্য। তো এইটা করার পরে 2-3 দিন আবার ভালোভাবে কেটে যায়। চতুর্থ দিন দেখে দুপুরবেলা কাজের থেকে ফিরেছে, যে আমি বললাম ব্যবসা আছে, তো কারখানার থেকে যখন ফিরেছে হঠাৎ করে দেখে রুমা ঘুমাচ্ছে, এবং হঠাৎ করে একটা ছায়ামূর্তি মানে দরজার ওখান থেকে বেরিয়ে গেল মনে হলো ঘরে ঢোকাতে। বাথরুমের ওই দিক থেকে আরেকটা দরজা আছে, তো মনে হলো যে এই দরজাতে ঢুকলো, আর এই খাটটা এরকম জায়গায়, এই সাইডে বাথরুমটা, এই সাইডে একটা ছোট দরজা আছে যে পাশের ঘরে যাওয়া যায়। মনে হলো এখান থেকে কেউ একজন চলে গেল স্পিড। তখন শুধু তাড়াতাড়ি ওই ঘরে ঢুকলো, মানে দুপুরবেলা লাইট টাইট বন্ধ, ঘরটা হালকা অন্ধকার, হালকা আলো রয়েছে। এবার ঢুকে দেখে কি কিছুই নেই, পরিষ্কার। রুমাকে ডাকলো যে এরকম কেউ কি এসেছিলো, দিদির ছেলে তেলে কেউ এসেছিলো কি? বলছে, না তো কেউ আসেনি, আমি তো ঘুমাচ্ছিলাম। এরকম বহুদিন কাটার পরে হঠাৎ করে একদিন রুমা সন্ধেবেলায়
বসে আছে, বসে থাকতে থাকতে হঠাৎ করে বলে যে তুই কেন আমার বিছানায় বসে আছিস। সুদেবকে বলে তুই কেন আমার বিছানায়। সুদেব হঠাৎ করে কথা বলতে, কী হলো, তুই করি কেন? আমি তো বসেছিলাম, এতক্ষণ তো গল্প করছিলাম তোমার সাথে। বলছে না, তুই কেন বসে আছিস, এর সঙ্গে তো তুই থাকবি না, আমি থাকবো। এরকম একটা কথা বলে রুমা। বলি এর সঙ্গে মানে তুমি কার কথা বলছো? তখন আস্তে আস্তে রুমার কথা বলার ধরন পাল্টে যায়। মনে হচ্ছে যে কোনো মাচায় বসে মাতাল বা কোনো একটা বকাটে ছেলে যদি কথা বলে, সে টোনটা যেরকম হবে ঠিক সেরকম টোনে কথা বলছে। তখন সুদেব কিছুটা বুঝতে পারে যে এরকম কোনো একটা ব্যাপার হয়েছে, বা কিছু যে স্বপ্নটা দেখছিলাম এরকম কোনো ভৌতিক ব্যাপার হতে পারে। সুদেব তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝে না, উল্টে সুদেবকে মারতে যায়, যে তুই বেরিয়ে যায় বাড়িতে, ওর সঙ্গে আমি থাকবো, তোর কোনো ইয়ে নেই, এরকম বলে। মানে ঘটনাটা এখনও চলছে। তো তারপরে ওরা কন্ট্যাক্ট করে, তারাপীঠের একজন সাধকের সঙ্গে যোগাযোগ করেছে, যে এখন দেখছে, 2-3বার তাকে করেছে, সঙ্গে ডাক্তারও দেখানো হয়েছে। তো রুমার বাড়ির লোক জানিয়েছে রুমাকে আগেও একবার কোনো মানে প্রেত তাকে ধরেছিল এবং কিছুদিন ছিল, মানে রুমার রাশিটা হালকা, যার জন্য ওকে প্রায় পজেস আগে একবার হয়েছে এবং দ্বিতীয়বার এই হয়েছে। এবার যে তান্ত্রিক ছিল সে বললো ওই যে নোংরা রাস্তা দিয়ে যখন ব্যাক করছিল, ওর চুলটা খুলে গেছিলো, ওই জায়গা থেকে কিছু একটা এন্টিটি ওর সঙ্গে এসেছে। তো এখন ওদের যোগ্য হচ্ছে, তারাপীঠে হবে। তো যদি ও সুস্থ হয়ে যায়, মোটামুটি এখন সুস্থ, কিন্তু মাঝে মধ্যে এরকম উল্টোপাল্টা বলছে ওর স্বামীকে। তো সুস্থ হয়ে গেলে আমরা ঘটনা পুরোটা আবার নিয়ে আসবো। তো আজকের জন্য এই ঘটনা। আর তোমরা অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাও, তোমাদের কালেক্ট করা ঘটনা আমরা আমাদের নিশিগপ্পের আসরে বলবো, এরকম কোনো নিঝুম জায়গায় গিয়ে। আর এই জায়গাটা যথেষ্ট ভয়ানক ছিল, গল্প আছে, এই গল্পগুলো আমরা আবার পরে বলবো। তো আজকের জন্য এই অবধি, নমস্কার।